হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডেলি একাডেমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা পলিটিক্সের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমরা ক্লাস শুরু করছি। তো আমাদের প্রথম ক্লাস আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভারতীয় সংবিধানের পটভূমি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভারতীয় সংবিধান কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তার আগে কি ছিল, তো সেগুলো জানার জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট যে ব্রিটিশ গভর্নমেন্ট যে সমস্ত অ্যাক্ট নিয়ে এসেছিল সেই সমস্ত অ্যাক্ট নিয়েগুলো আলোচনা করব, এবং সেই সমস্ত অ্যাক্ট থেকেই আমাদের এই সংবিধানের ধারাটা ধীরে ধীরে এগিয়ে এসেছে। তো সেই জন্য আমাদের এই ব্রিটিশ অ্যাক্টগুলো ভালো করে জানা অবশ্যই প্রয়োজন। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আর এটি হলো আমাদের পলিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম ক্লাস। এরপরে আমি আরও ক্লাস নিয়ে আসব। এইভাবে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পুরো ভিডিওটি কভার বা করবো, বা পুরো সিলেবাসটা আমরা এখানে শেষ করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এডুডেলি একাডেমির এখানে ইউটিউব চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে যাবে। যেমন সাবজেক্ট বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের এখানে বিভিন্ন ধরনের ক্লাস পাবে। সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের বিভিন্ন ধরনের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হয়ে থাকবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবি পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য, তারপর স্টাফ সিলেকশন কমিশনের জন্য যে সমস্ত এক্সাম রয়েছে, সিএইচএসএল, তার পাশাপাশি এমটিএস, সিজিএল, ডাব্লিউবিপিএসসির যে সমস্ত এক্সাম রয়েছে, তার পাশাপাশি তোমাদের ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, এছাড়াও ডাব্লিউবি টেট এবং আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোর জন্য বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তার পাশাপাশি এখানে অফলাইন এবং অনলাইন কোচিং ব্যবস্থা রয়েছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা, বা বিস্তারিত জানতে চাইলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট ডিটেলসটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর মাঝেই তোমরা ডিটেলসগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, ক্লাসটা আমরা শুরু করি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভারতের যে সংবিধান তার পটভূমি জানার জন্য প্রথমে আমাদের এখানে এই পটভূমি বলতে এখানে আমাদের এই ভারতীয় সংবিধান যে জিনিসগুলো বা রুলসগুলো সেগুলো এসেছে এই ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকেই, ধীরে ধীরে সেগুলো চেঞ্জ হতে হতে এসেছে। তো আমাদের ব্রিটিশ যে শাসন ব্যবস্থা সেটাকে আমরা এখানে ডিটেলসে জানবো। তো প্রথমে জানতে হবে যে ব্রিটিশ শাসন ব্যবস্থাটাকে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো এখানে এখানে কোম্পানির শাসন ব্যবস্থা। যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে এসেছিল তখন তারা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ছিল না, তারা তাদের কোম্পানির আন্ডারে তারা আমাদের দেশকে শাসন ব্যবস্থা চালু করেছিল। সেই সমস্ত শাসন ব্যবস্থার আন্ডারে কিছু অ্যাক্ট বা রুলস বা রেগুলেশন এরা চালু করেছিল। সেই অ্যাক্টগুলো জানবো আমরা। সেই ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন ব্যবস্থা সেটি ছিল 1773 থেকে 1857 পর্যন্ত। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহের পর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাটা পুরোপুরি ব্রিটিশ ক্রাউন অর্থাৎ রাজতন্ত্রের আন্ডারে চলে যায়। এরপরে শুরু হয় রাজার প্রশাসন ব্যবস্থা। সেটি চলে আমাদের 1858 থেকে 1947 অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়া পর্যন্ত। এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুটি ধাপের যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে সেই অ্যাক্টগুলো আমরা ডিটেলসে জেনে নেব। তো প্রথম যে আইন বা অ্যাক্ট সেটি তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যাক্টটির নাম হলো রেগুলেটিং আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773। তো এই আইনটি তৈরি করা হয়েছিল। এই আইনে কি করা হয়েছিল, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের। এই আইনে গভর্নর যে পোস্টটি ছিল আমাদের, তখন আমাদের ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থা শুরু করতে পারেনি। প্রথমত আমাদের বাংলাতে এরা শাসন ব্যবস্থা শুরু করেছিল, তার পাশাপাশি এদিকে মাদ্রাজ, মুম্বাই এই সমস্ত জায়গাতে শুরু করেছিল। তখন এখানে যেই একটি গভর্নর জেনারেল অফ বাংলা, এই একটি পোস্ট তৈরি করেছিল তারা। তখন গভর্নর পোস্টটিকে এই পোস্টের নাম দেওয়া হয়েছিল এই আইনের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা এই পয়েন্টটি অবশ্যই মনে রাখবে। আর বাংলার প্রথম যে গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার নাম ছিলেন ওয়ারেন হেস্টিংস। তার পাশাপাশি 4 সদস্যের একটি কার্যনির্বাহী কাউন্সিল ছিল, যে কাউন্সিলের লোকগুলো তারা তাদের এই ওয়ারেন হেস্টিংসকে সাহায্য করতে, বিভিন্ন ধরনের পরামর্শ বা সিদ্ধান্ত নিতে। তার পাশাপাশি তখন মুম্বাই এবং মাদ্রাজ বলতে বর্তমানে যেটা চেন্নাই বলা হয়, সেই চেন্নাই
তাদের দখলে ছিল এবং সেখানে তারা গভর্নর নিয়োগ করেছিল। সেই গভর্নরগুলো কি ছিল, বাংলার যে গভর্নর ছিলেন তার আন্ডারে কাজ করতেন। এর পাশাপাশি এই আইনের ভিত্তিতে করে আমাদের কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে কে কে ছিলেন এখানে দেখতে পাচ্ছেন, তোমাদের দেওয়া রয়েছে। একজন প্রধান বিচারপতি ছিল এবং তার পাশাপাশি 3 জন অন্যান্য বিচারপতি ছিল। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আর ব্রিটিশ ভারতের প্রথম যে বিচারপতি ছিল, প্রধান বিচারপতি, তার নাম হলো স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, তো তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে আইনটি চালু হয়েছিল সেই আইনটির নাম কি? সেই আইনটির নাম এখানে দেখতে পাচ্ছ তোমরা দেওয়া রয়েছে, পিট ইন্ডিয়া আইন 1784। 1784 সালে এই আইনটি চালু করা হয়েছিল। তো এই আইনটিতে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তখন ভারতের রাজনৈতিক বিষয়গুলি পরিচালনা করার জন্য তখন আরেকটি সংস্থা চালু করা হয়েছিল, যে সংস্থার নাম বলা হতো নিয়ন্ত্রণ বোর্ড বা কন্ট্রোল ইউনিট। এই আইনে প্রথমবারের মতো ভারতে যে ব্রিটিশ কোম্পানির যে সম্পদগুলো ছিল সেগুলোকে ভারতে ব্রিটিশ সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ঠিক আছে, আর এই আইনটি কে চালু করেছিল? তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট, তিনি এই আইনটি চালু করেছিলেন। তার পাশাপাশি এখানে মাদ্রাজ এবং মুম্বাইয়ে তখন কি করেছিল, গভর্নর কাউন্সিল তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে আইন, সেই আইনটি কি? সেই আইনটির নাম হলো চার্টার আইন 1831, অর্থাৎ 1831 সালে এই আইনটি পাশ করা হয়। এই আইনে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, তোমরা অবশ্যই এটি মনে রাখবে। তখন কি হয়েছিল, ব্রিটিশরা একচেটিয়া ভাবে ভারতে শাসন ব্যবস্থা করতো বা ব্যবসা বাণিজ্য করত। এই আইনের মাধ্যমে এই একচেটিয়া যে ব্যবসা বাণিজ্য সেটা এখানে সমাপ্তি করা হয়েছিল, মানে এর পর্ব শেষ হয়েছিল। তখন ব্রিটিশ সরকার অন্যান্য যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলোকে অনুমতি দিয়েছিল ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো কোন আইনের মাধ্যমে? এই আইনটির মাধ্যমে। তো তোমরা অবশ্যই এটি মনে রাখবে। এরপরে নেক্সট যে আইন, সেই আইনটি, এটিও চার্টার আইন 1833, অর্থাৎ 1833 সালে এই আইনটি পাশ করা হয়েছিল। এই আইনটিতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। তখন ভারতের অর্থাৎ বাংলার যে গভর্নর জেনারেল ছিল, এই যে পদ ছিল গভর্নর জেনারেল অফ বাংলা, এই পদটাকে তখন নাম চেঞ্জ করে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই পয়েন্টটা তোমরা অবশ্যই মনে রাখবে। আর ভারতের প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন তার নাম হলো উইলিয়াম বেন্টিং এবং তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। এরপরে নেক্সট যে আইনটি পাশ হয়, সেই আইনটির নাম এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। সেই আইনটি হলো চার্টার আইন 1853। এই চার্টার আইনকে সনদ আইনও বলা হয় থাকে। ঠিক আছে, তো তোমরা কনফিউজ হবে না, পরীক্ষায় যদি সনদ আইন দেওয়া থাকে তাহলে তোমরা বুঝে যাবে যে সেটি চার্টার আইন। তো 1853 সালে আরেকটি চার্টার আইন পাশ করা হয়। এই আইনে কি কি পয়েন্ট রয়েছে সেগুলো দেখবে। এখানে কি করা হয়েছে, গভর্নর জেনারেলের জন্য একটি পৃথকভাবে আলাদাভাবে আইন পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে যে আইন পরিষদ পৃথকভাবে চালু করা হয়েছিল কোন আইনের মাধ্যমে? তো এই আইন পরিষদে কজন সদস্য ছিল? তো এখানে 6 জন সদস্য ছিল। এই 6 জন সদস্যের মধ্যে 4 জনকে নিয়োগ করার হতো বাংলা, তারপর মাদ্রাজ, মুম্বাই এবং আগ্রা থেকে। ঠিক আছে, আর এই আইনের মাধ্যমেই ভারতীয়দেরকে সিভিল সার্ভিস এক্সামে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে তখন একটা ম্যাকোলে কমিটি তৈরি করা হয়েছিল ম্যাকোলের আন্ডারে। সালটা মনে রাখবে 1854 সালে। আর আমাদের ভারতের প্রথম যে সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তার নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। তো এটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড চার্লস কর্নওয়ালিসকে। তো এটি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে নেক্সট যে আইন, সরি, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছ ইডিডলি একাডেমির। তো ইডিডলি একাডেমি ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে
পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার এই বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। তাছাড়া এখানে তোমরা আরো ইতিহাস, ভূগোল, তারপর আশেপাশে তোমরা ম্যাথ, রিজনিং এই সমস্ত সাবজেক্টের কোশ্চেন বা ভিডিও এখানে পেয়ে থাকবে। আর তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এডুয়ালি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট এই এডুয়ালি একাডেমি নাম দিয়ে সার্চ করবে, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা যদি কোচিং রিলেটেড কিছু কোয়ারি থাকে জানতে চাও তাহলে তোমরা এই মোবাইল নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারবে। তো আমাদের যে এই যে চার্টার আইন 1853, এইখান থেকে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা সেটি শেষ হয়ে যায়। কারণ এরপর 1857 সালে এখানে মহাবিদ্রোহ হয়। মহাবিদ্রোহের পর আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটি পুরোপুরি দায়িত্বটা এখানে ব্রিটিশ রাজতন্ত্রের উপর চলে যায়। এরপর থেকে শুরু হয় আমাদের ভারতে ব্রিটিশ রাজার শাসন ব্যবস্থা, ঠিক আছে। তো ব্রিটিশ রাজার শাসন ব্যবস্থার প্রথম যে আইন সেটি হলো এখানে ভারত শাসন আইন 1858। 1857-এর মহাবিদ্রোহের পর 1858 সালে এই আইনটি পাশ করা হয়। আইনটির নাম ভারত শাসন আইন অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় এই আইনের মাধ্যমে। তো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে যে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়েছিল। এই আইনের মাধ্যমে ভারতের যে শাসনভার সেটি সরাসরি ব্রিটিশ রাজতন্ত্র হাতে চলে যায়। তখন ব্রিটিশ রাজতন্ত্রের রানী ছিলেন মহারানী ভিক্টোরিয়া, তার হাতে চলে যান। আর এই আইনটি আরেকটি আইন নামে পরিচিত, এটি হলো ভারত সুশাসনের আইন নামে এটি পরিচিত, অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। আর এই আইনে ভারতের যে গভর্নর জেনারেল যে পদটি ছিল সেই পদটাকে ভাইসরয় পদে নামকরণ করা হয়, ঠিক আছে। তো তোমাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। আর লর্ড ক্যানিং ছিলেন আমাদের ভারতের প্রথম ভাইসরয়। আর এই আইনের মাধ্যমে ভারতে একজন ভারত সচিব হিসেবে নিয়োগ করা হয়। এই ভারত সচিব কোথা থেকে নিয়োগ করা হতো? ব্রিটিশ পার্লামেন্টের সদস্য থেকে। যারা ব্রিটিশ পার্লামেন্টের সদস্য থাকতেন তাদের মধ্যে একজনকে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া হিসেবে নিযুক্ত করা হতো, এবং তাকে সহযোগিতা করার জন্য 15 জন সদস্যের একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল। এই পয়েন্টগুলো তোমরা সবই ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে এগুলো মনে রাখবে। এরপরে নেক্সট যে আইন, সেই আইনটির নাম হলো ভারতীয় পরিষদ আইন অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। 1861 সালে এই আইনটি পাশ হয়েছিল, ভারতীয় পরিষদ আইন। এই আইনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই আইনের মাধ্যমে যে ভারতে তখন বিভিন্ন প্রদেশ ছিল সেই প্রদেশগুলোতে আলাদা আলাদা আইন পরিষদ বা বিধান পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছিল। কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে তখন হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এই আইনের মাধ্যমে। এরপরে ভাইসরয় যে কার্যনির্বাহী পরিষদ ছিল সেই পরিষদকে আরো বড় করা হয়, মানে সেখানে আরো বেশি লোক নিয়োগ করা হয়। তার মধ্যে তখন কিছু ভারতীয়কে সেখানে আনঅফিসিয়াল সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। তো তখনকার যে ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, তিনি বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা এবং স্যার দিনকার রাওকে মনোনীত করেছিলেন আনঅফিসিয়াল সদস্য হিসেবে। বাংলার জন্য তখন নতুন আইন পরিষদ তৈরি হয়েছিল কত সালে? 1862 সালে। তার পাশাপাশি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তোমরা এটা জেনে থাকবে। আর যদি না জানো তাহলে এই ডিটেলসটা তোমরা জেনে নেবে গুগল করে। তো এই প্রদেশটি তৈরি করা হয়েছিল, তার পাশাপাশি এখানে পাঞ্জাব প্রদেশ তৈরি করা হয়েছিল। সালগুলো এখানে দেওয়া রয়েছে, সালগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে যে আইনটি পাশ করা হয়েছিল সেই আইনটি হলো ভারতীয় পরিষদ আইন 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই আইনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো হলো যে বাজেট নিয়ে আলোচনা করার যে শক্তি বা ক্ষমতা সেটি ভারতের আইনসভা পরিষদে দেওয়া হয়েছিল। মানে আগে বাজেট নিয়ে আলোচনা করা হতো ব্রিটিশ পার্লামেন্টে, সেই ব্রিটিশ পার্লামেন্ট থেকে তখন যে বাজেটের আলোচনাটা ভারতের আইনসভা পরিষদে ট্রান্সফার করা হয়েছিল এই আইনের মাধ্যমে, ঠিক আছে। এর পাশাপাশি এখানে কাউন্সিলর যারা ছিল সেই কাউন্সিলগুলোকে আরো বড় করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের অনেক বেশি করে সদস্য নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে কিছু সদস্য ছিল যারা কেন্দ্রীয় এবং প্রাদেশিক
দুই ধরনের অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট দুই ধরনের এখানে আইন পরিষদে মনোনয়ন হতে পারতো, ঠিক আছে। এরপরের যে আইনটি ছিল সেই আইনটি এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কি, সেই আইনটি হলো ভারতীয় পরিষদ আইন 1909, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909 সালে এই আইনটি পাশ করা হয়েছিল। এই আইনটির আরেকটি নাম হলো মরলে মিন্টো সংস্কার হিসেবে এটি পরিচিত, ঠিক আছে। তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। আর এই আইনে যে কেন্দ্রীয় যে আইন পরিষদ ছিল সেই কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য প্রথমে ছিল 16 জন, তো এই আইনের মাধ্যমে সেটিকে 60 জনে করা হয়েছিল, ঠিক আছে। আর সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় ছিলেন যিনি ভাইসরয় কার্যনির্বাহী পরিষদে আইন সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। তো এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। আর এই আইনের মাধ্যমেই মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছিল। সেই জন্য মিন্টোকে আমাদের সাম্প্রদায়িক ভোট ব্যবস্থার জনক হিসেবেও উল্লেখ করা হয় থাকে। আর এই যে মরলে আর মিন্টো, তো মরলে ছিল তখনকার ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিল তখনকার ভাইসরয়। এর পরের নেক্সট যে আইন সেটি হলো ভারত শাসন আইন 1990, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। তো 1919 সালে এই আইনটি পাশ করা হয়েছিল। এই আইনটির আরেকটি নাম হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার, ঠিক আছে, এবং এটি কার্যকর করা হয়েছিল 1921 সালে। আর মন্টেগু ছিলেন তখনকার তৎকালীন ভারত সচিব এবং চেমসফোর্ড ছিলেন তৎকালীন ভারতের ভাইসরয়। আর এই আইনের আন্ডারে বা এই অ্যাক্টের মাধ্যমে কেন্দ্রীয় যে আইনসভা ছিল সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়, মানে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক যে বিষয়গুলো ছিল বা তালিকাগুলো ছিল, তোমরা জানবে এগুলো ফেডারেল লিস্ট এবং স্টেট লিস্ট, সেগুলো চালু করা হয়েছিল এখানে। সেগুলো সম্বন্ধে তোমরা পরে জানবে, যেগুলো কেন্দ্রীয় লিস্ট বা ফেডারেল লিস্ট বা স্টেট লিস্ট কি, তোমরা এগুলো এই কনস্টিটিউশনের আলাদা অন্য ভিডিওতে আমরা পরে সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। এবং এই আইনের মাধ্যমে তখন কি করা হয়েছিল যে প্রাদেশিক অর্থাৎ প্রদেশ এবং কেন্দ্রীয়গুলো তারা নিজস্ব নিজ নিজ তারিখে আইন তৈরি করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রাদেশিক বিষয়গুলিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, একটা হলো স্থানান্তরিত এবং একটি হলো সংরক্ষিত। আর এই আইনটিকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেছিল, ঠিক আছে, ডুয়াল ব্যবস্থা। আর এটি দ্বিকক্ষবাদ বা সরাসরি নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করেছিল। তো সরাসরি নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করেছিল কোন আইনের মাধ্যমে? ভারত শাসন আইন 1919। তো তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপরে যে নেক্সট আইন যেটি ছিল সেটি হলো ভারত শাসন আইন 1935। এই আইনটি খুবই ইম্পর্টেন্ট আইন, কারণ আমাদের সংবিধানে বেশিরভাগ যে সমস্ত ধারাগুলো বা আইনগুলো নেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ আইনগুলো এই ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এই আইনটি কেন্দ্র এবং প্রদেশের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলোকে তিনটি ভাগে ভাগ করেছে। কি কি? এটা হলো কেন্দ্রীয় তালিকা বা ফেডারেল লিস্ট, এটা হলো প্রাদেশিক তালিকা বা স্টেট লিস্ট, আর এটি হলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমরা পরে জানবে, আমাদের কনস্টিটিউশন চ্যাপ্টার পরে রয়েছে, সেখানে আমরা যখন বিস্তারিত জানবো পড়বো তখন সেগুলো ভালো করে জানতে পারবো। আর এই আইনের মাধ্যমে শিখ, ইউরোপীয় এবং যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল তাদেরকে জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা চালু হয়েছিল। অ্যাংলো ইন্ডিয়ান বলতে তোমরা জেনে রাখবেন যে তৎকালীন যারা ব্রিটিশরা ভারতে এসেছিল এবং ভারতীয় যে মহিলাগুলোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের যে সন্তান হয়েছিল তাদেরকে তৎকালীন সময় অ্যাংলো ইন্ডিয়ান বলা হতো, ঠিক আছে। 1935-এর এই ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে কংগ্রেস সরকার, কংগ্রেস তখন বিভিন্ন প্রদেশগুলিতে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছিল। এটিও ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। কোন আইনের পরিপ্রেক্ষিতে কংগ্রেস তখন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছিল? তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে। তো আইনটি হলো ভারত শাসন আইন 1935, ঠিক আছে। কত সালে? 1937 সালে। এই আইনের মাধ্যমে কেন্দ্রে একটা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছিল এবং একটা ফেডারেল আদালত, যেটি এখন বর্তমানে সুপ্রিম কোর্ট হিসেবে পরিচিত, সেই আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনে কেন্দ্রীয় যে আইনসভা ছিল সেই আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হয়, দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। তার উচ্চ কক্ষর নাম হলো এখানে রাজ্য পরিষদ বা কাউন্সিল অফ স্টেটস, আর নিম্নকক্ষ যেটা সেটার নাম হলো এখানে যুক্তরাষ্ট্রীয় আইনসভা বা ফেডারেল অ্যাসেম্বলি। এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
আসাম, বেঙ্গল, মুম্বাই, বিহার, মাদ্রাজ এবং ইউনাইটেড প্রদেশ, এই 6টি প্রদেশে তখন কি করা হয়েছিল, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা শুরু করা হয়েছিল বা চালু করা হয়েছিল। তো এখানে একটি পয়েন্ট বলা হয়েছে, ভারতের যে বর্তমান সংবিধান, সেই সংবিধানের রূপরেখা বহুলাংশে এই আইনটির পটভূমিতেই রচিত হয়েছে। আমি আগেই বলেছি যে এই আইনটি থেকে আমাদের সংবিধানে অনেক আইন নেওয়া হয়েছে, সেই জন্য এই আইনটি আমাদের সংবিধানের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরের যে আইন তো ঠিক না, এটা একটা প্রস্তাবনা নিয়ে এসেছিল, সেই প্রস্তাবনার নাম হলো ক্রিপস প্রস্তাবনা। ঠিক আছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তখন ব্রিটেন যে প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল চার্চিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সহযোগিতা পাওয়ার জন্য তখনকার যে উপপ্রধানমন্ত্রী ছিল স্ট্যানফোর্ড ক্রিপস, তাকে ভারতে পাঠিয়েছিল 1942 সালে, যাতে ভারতীয় সেনাগুলোকে ব্রিটিশদের আন্ডারে হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য। ঠিক আছে, তো ক্রিপস কিছু প্রস্তাব নিয়ে এসেছিল, সেই প্রস্তাবগুলোর মধ্যে ছিল এখানে যে যুদ্ধের শেষের পর ভারতীয় যে দেরকে এখানে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, আর ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। তার পাশাপাশি ভারতের প্রতিরক্ষার যে দায়িত্ব ছিল সেটা ব্রিটিশদের হাতেই থাকবে। এই প্রস্তাবনা নিয়ে এসেছিল ক্রিপস প্রস্তাবনার মাধ্যমে। ঠিক আছে, এরপরে যে প্রস্তাবনা আসে সেটি নাম হলো ওয়েভেল প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা নিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। কে নিয়ে এসেছিল, তৎকালীন ভাইসরয় যে ছিল লর্ড ওয়েভেল, তিনি নিয়ে এসেছিলেন প্রস্তাবগুলো। এই প্রস্তাবনাগুলোর মধ্যে কি কি প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল যে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনার আন্ডারে বলা হয়েছিল যে ভারতে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে ভারতীয়দের নিয়ে, এবং ভারতের সংবিধান প্রণয়ন করা হবে এবং ক্ষমতার হস্তান্তরের কাজ শুরু করা হবে। তার পাশাপাশি ভারত ভাইসরয় যে শাসন পরিষদে ভারতীয়দের নিযুক্ত করা হবে। এই সমস্ত প্রস্তাবনাগুলো ছিল ওয়াইভেল প্রস্তাবনার মাধ্যমে। এরপরে যে প্রস্তাবনাটা নিয়ে আসে বা মিশনটা নিয়ে আসে, এটা খুব ইম্পর্টেন্ট, যে এটি হলো ক্যাবিনেট মিশন। ঠিক আছে, এই মিশনটা কে নিয়ে এসেছিল, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী, নামটা অবশ্যই মনে রাখবে, এটলি ছিল। তিনি ভারতে একটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে 1946 সালে মার্চ মাসে 3 জন মন্ত্রী সভার সদস্য ভারতে আসেন, ক্যাবিনেট মিশনে ভারতে এসেছিলেন, এবং এই মিশনে প্রথমবারের মতো এখানে ভারতকে একটি যুক্তরাষ্ট্রে গঠন করা হবে সেই কথার উল্লেখ করেছিলেন, এবং ভারতের সংবিধান রচনা করার জন্য একটি গণপরিষদ গঠন করার পরিকল্পনা দিয়েছিলেন, এবং সেই গণপরিষদের মোট সদস্য সংখ্যা হবে এখানে 381 জন, সেটি বলা ছিল এই ক্যাবিনেট মিশনটি। তো ক্যাবিনেট মিশনটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মিশনেই মাধ্যমেই এখানে গণপরিষদ গঠন করা হয়েছিল, এবং সেই গণপরিষদেই আন্ডারে পরে আমাদের ভারতের সংবিধানটি তৈরি করা হয়েছিল। তো সেই জন্য ক্যাবিনেট মিশনটি খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই এটি ভালো করে মনে রাখবে। এরপরে নেক্সট যে পরিকল্পনা সেটি হলো মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা। 1947 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ঘোষণা করেছিলেন, কি ঘোষণা করেছিলেন, যে 1948 খ্রিস্টাব্দের জুন মাসে মধ্যে ইংরেজরা ভারত ত্যাগ করে চলে যাবে। ঠিক সেই সময় 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে তৎকালীন ভাইসরয় হিসেবে নিযুক্ত করা হয় লর্ড মাউন্ট ব্যাটেনকে। ঠিক আছে, এরপরে 1947 খ্রিস্টাব্দের জুন মাসে 3 তারিখে ভারত বিভাগ সংক্রান্ত যে পরিকল্পনা নিয়ে এসেছিলেন, সেই পরিকল্পনার নাম হলো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় কি ছিল, তো ভারত বিভাগ যে সংক্রান্ত যে তথ্যগুলো ছিল, পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ছিল। তো ভারতকে বিভাগ করা হবে এবং মুসলিম প্রধান অঞ্চলগুলো নিয়ে একটি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হবে, এটি ছিল এই পরিকল্পনা। তার পাশাপাশি বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে 2টি ভাগে বিভক্ত করা হবে। তার পাশাপাশি এটিও বলা ছিল যে উভয় রাষ্ট্র যদি চায় তাহলে এখানে ব্রিটিশ যে কমনওয়েলথ ছিল সেই কমনওয়েলথ থেকে এরা চাইলে পরিত্যাগ করতে পারবে, এবং ভারতে এবং পাকিস্তানে যোগদান করতে অনিচ্ছুক কিছু অঞ্চল ছিল, সেই অঞ্চলগুলির অধিবাসীরা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করা ছিল, যেমন কাশ্মীর, হায়দ্রাবাদ, এরা তো সিকিম, এরা ভারত বা পাকিস্তান কারোর সঙ্গে যুক্ত হতে চায়নি বলে এরা তখন আলাদা আলাদাভাবে স্বতন্ত্র একটা রাষ্ট্র বা স্থান বা প্রদেশ তৈরি করেছিল, পরে তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। ঠিক আছে, তো এই পরিকল্পনার মাধ্যমে এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল।
এর পরের যে আইনটি সেটি হলো ভারতীয় স্বাধীনতা আইন। এটি খুবই ইম্পর্টেন্ট, যেটি পাশ হয়েছিল 1947 সালে। আর এই আইনটির মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল। ঠিক আছে, তো সেই জন্য এটি তোমাদের ইম্পর্টেন্ট। ডাইরেক্ট আসে কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল, তো ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ঠিক আছে, 1947। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনাতে বলা হয়েছিল যে 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসের 4 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতার আইনটি পাশ হয়েছিল। তো এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ কত তারিখে হয়েছিল বা কত সালে? 1947 সালে জুলাইয়ের 4 তারিখে। এরপর 1947 সালের 18 জুলাই ভারতীয় যে স্বাধীনতা বিল, সেই বিলটি রাজকীয় সম্মান লাভ করেছিল। রাজার মাধ্যমে তৎকালীন সময়ে রাজকীয় সম্মান লাভ করেছিল। ডেটটা অবশ্য মনে রাখবে, 1947 সালে 18 জুলাই। এই আইনের ভিত্তিতে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল, আর অপরদিকে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল। এরপর এই আইনের মাধ্যমে এখানে বাংলাকে বিভক্ত করে বাংলাদেশ এবং পাঞ্জাবের সীমানাকে বিভক্ত করে পাকিস্তান করা হয়েছিল, এবং বাংলা এবং পাঞ্জাবের সীমানা নির্ধারণ করার জন্য র্যাডক্লিফকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সেই জন্য এই লাইনকে বলা হয় র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছিল যে নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত উভয় রাষ্ট্রই 1935 সালে যে ভারত শাসন আইন ছিল, সেই আইন অনুযায়ী তারা সুশাসন ব্যবস্থা চালাতে পারবে। তার পাশাপাশি দুই রাষ্ট্রেরই এখানে গণপরিষদ বা সংবিধান সভার উপর নতুন সংবিধান রচনা করার ভার দেওয়া হয়েছিল এই আইনের মাধ্যমে। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেখে নেব। তো এখানে বেশি কিছু কোশ্চেন নাই, অল্প কিছু কোশ্চেন রয়েছে। তো এখানে তোমরা আরো কিছু কোশ্চেন বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে পেয়ে যাবে, তো তোমরা সেগুলো থেকে পড়ে নেবে। তো তার আগে তোমরা এই যে নোটগুলো পেলে ভিডিওটা পজ করে প্রত্যেকটা পয়েন্টগুলো ভালো করে ইম্পর্টেন্ট এবং সেগুলো ভালো করে পড়বে। তো প্র্যাকটিস সেটের মধ্যে এখানে প্রথমেই দেখতে পাচ্ছ কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটি, নিচের কোন আইন ভারতের প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল বা ডুয়াল গভর্নমেন্ট ব্যবস্থা চালু করেছিল? তো অপশনগুলো তোমাদের দেওয়া রয়েছে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কোনটা হবে? কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ঠিক আছে, তো অবশ্যই এটি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বা কোশ্চেন একটা, তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেনটি হলো সেটি হলো যে চীন এবং সমুদ্রপথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার যে একচেটিয়া আধিপত্য সেটি শেষ করেছিল কোন আইন? তো অপশন তোমাদের এখানে দেওয়া রয়েছে। চার্টার অ্যাক্ট 1830, আরেকটা চার্টার অ্যাক্ট 33, অর্থাৎ 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট এসেছিল এবং 1833 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট এসেছিল। তো কোনটা রাইট সেটা তোমাদের জানতে হবে। তো আমরা এখানে পড়ার সময় দেখেছি যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে যেটি এসেছিল, সেই চার্টার অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি অর্থাৎ একচেটিয়া যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যকে শেষ করা হয়েছিল। কিন্তু 1833 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্ট এসেছিল, সেই চার্টার অ্যাক্টে বলা ছিল যে চীন এবং সমুদ্রপথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া ব্যবসা সেটি শেষ করা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা রাইট অ্যান্সার হবে তোমাদের এটি চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, তো তোমরা এটি ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। এখানে তোমাদের নোট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারবে। এরপরের যে নেক্সট যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হলো যে নিম্নলিখিত কোন আইনটি ভারতের দ্বৈত শাসন ব্যবস্থাপনার প্রবর্তন করেছিল? তো এখানে দেওয়া রয়েছে পয়েন্টগুলো। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের পিট ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো এই আইনটির মাধ্যমে ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টে ডিটেলসে দেওয়া রয়েছে। এই পিট ইন্ডিয়া অ্যাক্ট বা ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 এটি পাস্ট হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। তারপরে এখানে বলা হয়েছিল যে এখানে ডুয়াল কন্ট্রোল বা জয়েন্ট গভর্নমেন্ট চালু করা হয়েছিল ইন্ডিয়াতে, কার দ্বারা?
এক হলো ক্রাউন দ্বারা, ইন্ডিয়া বাই ক্রাউন ইন গ্রেট ব্রিটেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তো এই আইনের মাধ্যমে ইন্ডিয়াতে দুটি শাসন ব্যবস্থা একসঙ্গে চালু হয়েছিল, একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটা হলো ব্রিটিশ রাজতন্ত্র, ঠিক আছে, বা প্রশাসন ব্যবস্থা, গভর্নমেন্ট অফ ব্রিটিশ বা ক্রাউন। তো এই আইনটির মাধ্যমে ভারতে দুজন একসঙ্গে শাসন ব্যবস্থা চালু করেছিল, সেই জন্য এটা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল এই আইনের মাধ্যমে। তো তোমরা অবশ্যই এটি মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেন হলো যে কোন আইনের মাধ্যমে ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773। তো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা এটি মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন, সেটি কোশ্চেনটি হলো তোমাদের সিভিল সার্ভিসে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কে ছিলেন। তো অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হবে সত্যেন্দ্রনাথ টেগোর, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো এবং কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো এবং এই ডিটেলসে তোমরা এগুলো জেনে নেবে। আর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কিছু প্রবলেম থাকলে জানার থাকলে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। আর এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, অথবা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।